সেভেন সিস্টার্সে সাম্প্রতিক সময় ভারতীয় সেনার উপর সব থেকে বড় হামলাটা হলো কাল। একসঙ্গে দুটো জায়গায় ভারতীয় সেনাবাহিনীর ছাউনিকে কেন্দ্র করে একটি জায়গায় গ্রেনেড হামলা এবং অন্য জায়গায় বিস্ফোরক দিয়ে ভয়ঙ্কর রকমের আঘাত আনা হয়েছে সন্ত্রাসবাদীদের পক্ষ থেকে। এবং শেষ এক মাসে এটি 3 নম্বর হামলা যা ভারতের সেনাবাহিনীর উপরে কিন্তু করা হলো। ঠিক 3 সপ্তাহ আগে এরকম একটি সিমিলার অ্যাটাক আমরা দেখেছিলাম আসামের বিষ্ণুপুর নামক জায়গায়, যেখানে আসাম রাইফেলসের সদস্যদের উপর নির্মমভাবে গুলি চালানো হয়, যার ফলে কিছু ভারতীয় সেনাবাহিনীর সদস্য কিন্তু মারা যান। আর আজকে আসাম এবং অরুণাচল প্রদেশ দুটো সেপারেট জায়গায় প্রায় একই সময় ভয়ঙ্কর হামলা কিন্তু করা হলো, যার ফলে হতাহতের সংখ্যা কত এখনো অবধি জানা না গেলেও সেনাবাহিনীর ছাউনি কিন্তু বিশাল মাপে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যে খবর উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে প্রথমত আসামের কোকো পাথর কোম্পানি এই যে পার্টিকুলার লোকেশন, সেখানে কিন্তু কালকে রাত 12:30 থেকে 1:30টার মধ্যে একটি লরি এসে দাঁড়ায়। যে লরি এসে দাঁড়ায় সেই লরি রেজিস্ট্রেশন নাম্বার হলো AS25EC2359। আমি আবার বলছি, সকলের জানা উচিত, সেই লরির রেজিস্ট্রেশন নাম্বার AS25EC2359। সেনাবাহিনীর পক্ষ থেকে নাম্বার আজকে প্রকাশ করা হয়েছে। সেই লরি থেকে কিছু জঙ্গি নেমে আসে এবং তারা সেনাবাহিনীর ছাউনির দিকে লক্ষ্য করে গ্রেনেড ছুটতে শুরু করে। সেখানকার প্রত্যক্ষদর্শীরা বলে ওই 1 ঘন্টার মধ্যে প্রায় 400 থেকে 500 রাউন্ড গুলির শব্দ তারা কিন্তু শুনেছে। পরবর্তীকালে এই যখন ঘটনা প্রবাহ শেষ হয়ে যায়, তখন সেনাবাহিনীর ওই ছাউনিকে গুড়িয়ে দেওয়ার পর ট্রাকে করে জঙ্গিরা কিন্তু অরুণাচল প্রদেশের দিকে কিন্তু চলে যায়। প্রথমত যে সেনাবাহিনী ছাউনিতে কালকে এই অ্যাটাকের ঘটনা ঘটেছে তা কিন্তু অরুণাচল প্রদেশের বর্ডার থেকে মাত্র 30 মিনিট দূরে, অর্থাৎ আসাম ও অরুণাচল প্রদেশের মাঝামাঝি একটি সেনা ছাউনিতে এই ঘটনা অতর্কিতে কিন্তু ঘটানো হয়েছে। মনে করা হচ্ছে ট্রাকে করে সেই জঙ্গিরা টেঙ্গোপানি, অরুণাচল প্রদেশের টেঙ্গোপানি নামক একটি জায়গায় পালিয়ে গেছে। কিন্তু আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই জঙ্গিরা যাওয়ার পথে মাঝ রাস্তায় ট্রাকটাকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ ট্রাক থেকে নেমে তারা তাদের মতো করে অরুণাচলের দিকে পালিয়ে গেছে। অর্থাৎ ধরে নেওয়া যায় এই হামলা অত্যন্ত ওয়েল প্ল্যান্ড, কারণ ট্রাক থেকে নামার পর কেউ ওদেরকে লোকাল সাপোর্ট দিয়েছিল কিনা, কোনো গাড়ি তৈরি ছিল কিনা, যে গাড়ি তাদের অরুণাচল প্রদেশের দিকে নিয়ে গেল সেই গাড়ির নেপথ্যে আবার কোন লোকাল মানুষ আছে, একাধিক প্রশ্ন কিন্তু কালকে এই ঘটনা কিন্তু আমাদের সামনে তুলে দিল। এই পুরো ঘটনাটি যখন ঘটে, ট্রাকটাকে যেখানে উদ্ধার করা হয় সেই জায়গার নাম ডুমডুমা ডিরেকশন। ডুমডুমা ডিরেকশনের দিকে কিন্তু ট্রাকটা চলে যায় এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘটনায় বিচ্ছিন্নতাবাদী শক্তি উলফা আই কিন্তু জড়িত। পরবর্তীকালে ওই একই সময় আরও একটি ঘটনা ঘটে নাগাল্যান্ডে এবং সেখানেও কিন্তু সেই বিচ্ছিন্নতাবাদী একটি শক্তির নাম উঠে আসে, যার নাম ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি অফ নাগাল্যান্ড। অর্থাৎ বুঝতেই পারছেন সেভেন সিস্টার্সের পরিস্থিতি ক্রমশ খারাপ জায়গায় কিন্তু যেতে শুরু করেছে। নাগাল্যান্ডে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আসাম রাইফেলসের ক্যাম্প ছিল। সেই আসাম রাইফেলসের ক্যাম্পের উপর বোমা বিস্ফোরণ করা হয়, গুলি চালানো হয়, যার ফলে আসাম রাইফেলসের একাধিক সদস্য গুরুতর আহত। অফিসিয়ালি এখনো কোনো তথ্য হতাহতের আমাদের সামনে না এলেও এটা মনে করা হচ্ছে যে জঙ্গিরা কালকে অরুণাচল প্রদেশের এই সেনা ছাউনিতেও অ্যাটাক করলো, তারা মায়ানমার বর্ডার পেরিয়ে অন্য দেশে চলে গেছে। অর্থাৎ একই দিনে দুটো ভয়ঙ্কর হামলা কালকে ভারতের সেনার উপর করা হলো এবং সেনাবাহিনীর সদস্যরা রীতিমতো চমকে গেলেন, কারণ আনএক্সপেক্টেড একটা মুভ কালকে সন্ত্রাসবাদীদের পক্ষ থেকে করা হয়েছে। দেখুন, এই পুরো ঘটনা ধারাবাহিকভাবে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে সব থেকে বড় যে প্রশ্নটা ওঠে তা হলো এই সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে দিনের পর দিন মদত করছে কারা। 1 নম্বর বিদেশি শক্তি। আপনারা জানেন এই যে গ্রেনেড, এই যে অস্ত্র, এই যে ট্রাক, এইগুলো এদের কাছে পৌঁছে যাচ্ছে, এর জন্য তো একটা ফান্ডিং প্রয়োজন।
পয়সা ছাড়া তো কিছু হয় না। আমি ধারাবাহিকভাবে একাধিক রিপোর্ট আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে লাইসেন্স তৈরি করা থেকে একটা বন্দুক কেনার জন্য 15 থেকে 20 লক্ষ টাকা যে প্রয়োজন, সেই ফান্ডিং এদেরকে কে দিচ্ছে? এটা পরিষ্কার বিদেশি ষড়যন্ত্র, তা কিন্তু ক্রমশ আমাদের সামনে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। প্রথমত এই অস্ত্র, যে অস্ত্র তারা ব্যবহার করছে তা বিদেশের তৈরি অস্ত্র। দ্বিতীয়ত পাকিস্তানের কালকে সেনাবাহিনীর মুখপাত্রের সেই ইন্টারভিউটা আরো একবার আপনাদেরকে দেখানো উচিত, যেখানে পাকিস্তান পরিষ্কারভাবে বলেছে আমরা প্রথমবারের জন্য ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ করতে পারি যদি ভারত বাড়াবাড়ি করে। অর্থাৎ ভারতের পূর্ব দিক মানে সেই নর্থ ইস্ট, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অর্থাৎ 7 সিস্টার্সের 7টি রাজ্য, যে রাজ্যে এবার পাকিস্তান সন্ত্রাসবাদী আক্রমণের চেষ্টা করেছে এবং করছে আমেরিকার মতো হানাদারি শক্তিকে সঙ্গে নিয়ে। এতদিন অবধি এই রাষ্ট্রের মানে পাকিস্তানের মতো রাষ্ট্রের ক্ষমতা হয়নি 7 সিস্টার্সে এই ধরনের অহিংস আন্দোলন করার। মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর সরাসরি উত্তর পূর্বের একটি সীমানা তাদের জন্য মুক্ত করে দেওয়া হয়। পাকিস্তান থেকে নিয়মিত আর্মি, আইএসআই অফিসাররা বাংলাদেশের এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যান, তারা পরিকল্পনা করেন। একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে উলফা আইয়ের মতো বিদ্রোহী সেপারিস্ট গ্রুপগুলোর সঙ্গে তারা মিটিং করেছেন, তাদেরকে করিডর করে দিয়ে অস্ত্র পৌঁছে দিয়েছেন। মায়ানমার থেকে কিছু অস্ত্র ঢুকছে এবং এই 7 সিস্টার্সের মণিপুরকে কেন্দ্র করে এক বড় বিচ্ছিন্নতাবাদী শক্তির আস্ফালন যে তৈরি হয়েছে এবং তার নেপথ্যে যে মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তান কিংবা আমেরিকা, চীন, তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। প্রশ্নটা হলো ভারতের এবার কি করণীয়? ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক চালাবে এই পার্টিকুলার এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর উপর, নাকি মানবিকতা দেখাবে? কিছুদিন আগে মণিপুরে গেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ প্যাকেজ উত্তর পূর্ব ভারতের মানুষের জন্য কিন্তু করে দিয়েছেন। একাধিক ক্ষেত্রে ভারত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা 7 সিস্টার্সের বিভিন্ন রাজ্যগুলোর জন্য নিচ্ছেন। তা সত্ত্বেও রাষ্ট্রসংঘের ভল্টার টার্কের মতো চেয়ারম্যানরা প্রশ্ন করেন মণিপুর জ্বলছে, ভারত কোথায়, ভারত সরকার কোথায়? অর্থাৎ দিনের পর দিন বিদেশে বসে এই 7 সিস্টার্সকে নিয়ে উস্কানি দিয়ে যাচ্ছে এক শ্রেণীর বিদেশি নাগরিক, এবং এই বিদেশি নাগরিকদের উস্কানিতেই কিন্তু ভারতের মধ্যে এই বিচ্ছিন্নতাবাদী, এই বিদ্রোহী গ্রুপগুলো দিনের পর দিন অক্সিজেন পাচ্ছে এবং ফান্ডিং, অস্ত্র তুলে দেওয়া এবং লোকাল সাপোর্ট সব মিলিয়ে ভারতীয় সেনাকে তারা ক্রমাগত টার্গেট করছে, ভারতকে ভাঙার ক্রমাগত চক্রান্ত করছে। এবং এমন একটা সময় ঘটনা ঘটল যখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র সন্ত্রাসবাদী পাকিস্তান কার্যত বিপর্যস্ত 5টা দিকের আক্রমণে নিজেদের দেশ তারা বাঁচাতে পারছে না এবং সব নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা ভারতের দিকে যখন তারা করছে, ঠিক তখনই ভারতের সেনাবাহিনীর উপরে নির্মম আঘাত। বুঝতেই পারছেন পরিষ্কার খেলা বিদেশি শক্তিদের। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।